ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আমরা সারা দেশ খালেদা জিয়ার জন্য দোয়া করছে। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির সহধর্মিণী ছিলেন। বেগম খালেদা জিয়া বিএনপির প্রধান হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়া সেনাপ্রধানের স্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া আই রিভল্ট বলে যে মেজর বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে, সেই মেজর জিয়াউর রহমানের স্ত্রীও ছিলেন। এবং এই বিদ্রোহ করার জন্য তাকে তার সন্তানদেরকে নিয়ে সেই সময় অর্থাৎ ৭১ সালেও তাকে এক ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়া সলিটারি কনফাইনমেন্টের ছিলেন, দারুণ অসুস্থ তিনি, কিন্তু একটি কারাগারে একা একজন তিনিই ছিলেন। তার সাথে তার একজন পরিচারিকা ছিলেন, সেই পরিচারিকা বিশেষ ব্যবস্থা তার সাথে ছিলেন। বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন এবং যখন বের হয়ে আসেন তখন তিনি হুইল চেয়ারে বের হয়ে আসেন। এগুলো বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এগুলো সবগুলোই ফ্যাক্ট বা তথ্য বলছি আমি। এই তথ্যগুলো কেন বলছি, এরকম তথ্য আরও অনেকের জন্যই আছে। খালেদা জিয়া এই যে পরিচয়গুলো বললাম, সেই পরিচয়ের বাইরেও খালেদা জিয়া এখন যে পর্যায়ে আছেন, তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং একটি বিষয় আমরা বলতে পারি, যে কারণে এতগুলো পরিচয়ের কথা বললাম, যে এখন যে পরিচয়ের কথাটি বলবো, যে বেগম খালেদা জিয়ার আজকের যে অসুস্থতা, এই অসুস্থতার যেমন দুঃখ ভারাক্রান্ত মন হতে পারে মানুষের, তেমনি আরেকটি দিক মানুষ দেখতে পারে। সেটি হলো যে এই অসুস্থতাকে কেন্দ্র করে এক ধরনের ঐক্যমত সৃষ্টি হওয়া দেখতে পাচ্ছি আমরা আজকের যে বিষয়, সেই বিষয় নিয়ে কথা বলবো। নিবিড় পর্যবেক্ষণ বেগম খালেদা জিয়া ও সমসাময়িক প্রসঙ্গে। এর মধ্যে আমরা দেখেছি ভোটের সহিংসতা কিন্তু বেশ কয়েকটি জায়গায় হয়েছে। পাবনায় হয়েছে এবং মাদারীপুরে হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাত এদের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটছে। এটি নিয়ে আলোচনা করব, তবে বেগম খালেদা জিয়ার বিষয়টি নিয়ে আগে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং শিক্ষক ও প্রকৌশলী মার্দিয়া মমতাজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে। দর্শক, আমরা বরাবরের মতোই যে শিরোনাম দিয়ে শুরু করি, সেই শিরোনাম দিয়ে শুরু করতে চাই। শিরোনাম দেখে আমরা আলোচনা শুরু করব। সংকটাপন্ন খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় পরিবার। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে। শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় নেতাকর্মীরা, দেশবাসীর দোয়া প্রার্থনা। কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়ার অভিযোগ মির্জা আব্বাসের। আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। তারেক রহমানের দেশে ফেরায় বাধা নেই, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিলের আভাস সিইসির। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন। জাতীয় নির্বাচন ও গণভোট একত্রে করতে প্রস্তুত কমিশন। উপদেষ্টা পরিষদে বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশে অনুমোদন। শিগগিরই মুক্তি পাচ্ছে জুলাই অভ্যুত্থানে আরব আমিরাতে বন্দী ২৪ বাংলাদেশি। এবং এক বছরে খেলাপি ঋণ ৩,৬০,০০০ কোটি টাকা। বন্ধ প্রতিষ্ঠান চালু ও অর্থনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধের তাগিদ বিশিষ্টজনদের। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব দুই পন্থাতেই সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বৈশাখী টেলিভিশনের পর্দায় তো সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার ফেসবুক এবং ইউটিউবের পেজে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। মার্দিয়া মমতাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের দুজনকে আসসালামু আলাইকুম। এই যে পরিচয়ের কথাটি আমি শেষে বললাম, যে এক ধরনের ঐক্যমতের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া কিন্তু নিজে আসলে যে রাজনীতিবিদদেরকে সবাইকে বলেছেন যে আসুন আপনারা ঐক্যমতে আসুন, তেমনটি নয়। কিন্তু তিনি যখন এই আবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন, বিশেষ করে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান থেকে ফিরে আসার পরেই তিনি
ফুসফুসে একটু তার সমস্যা দেখা যাওয়ার পরেই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এরপরে নিউমোনিয়া ধরা পড়ে। এখন পর্যন্ত সিসিইউতে আছেন। এরপরে আমরা এক ধরনের ঐক্যমতের বিষয়গুলো দেখছি, এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে স্যার আছেন আর যারা শুনছেন। তো এটা আসলে বাংলাদেশের জন্য একটা সিগনিফিক্যান্ট পজিশন আমি বলবো, কারণ আমি যদি ৭৫-এর সাথে তুলনা করি, আমরা তো ছিলাম না তখন, শুনেছি যে শেখ হাসিনা এটা সবসময় এটা রাগ নিয়ে বলতেন যে শেখ মুজিবের মৃত্যুর পরে ইন্নালিল্লাহ পড়ার কেউ ছিল না এবং দৃশ্যমান জানাজা দেওয়ারও কেউ ছিল না। সেটার সাথে যদি তুলনা করি, একজন নেত্রী যাকে সবসময় শুনতে হয়েছে তার লেখাপড়া ভালো না, তিনি বিভিন্নভাবে চলাফেরা করেন, তাকে অনেক ধরনের আজেবাজে কথা সংসদে দাঁড়িয়ে বলা হয়েছে, সেই মানুষটার জন্য সারা দেশের সব মানুষ এক সুরে দোয়া করছে। এটা সম্ভবত পলিটিক্যাল ইন্টিগ্রিটির একটা পরিচয়। বাংলাদেশের মানুষকে আমরা যেটাই মনে করি না কেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, আজকে আপনি দেখেছেন মসজিদে দোয়া হয়েছে, তারপরে বিভিন্ন সভায় দোয়া হয়েছে, মন্দিরে দোয়া হয়েছে, ফর্মাল মিটিংয়ে দোয়া হয়েছে। তো এইটা হচ্ছে বাংলাদেশের মানুষ পলিটিক্যালি আস্তে আস্তে এডুকেটেড হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ একটা লেভেল পর্যন্ত মানুষকে টের পায়, একটা লিডারকে টের পায় যে তার ভেতরে ইন্টিগ্রিটিটা কীরকম, সে কি অনেস্ট, সে কি একটা কথা বদলে দিচ্ছে, সে কি মানুষের সামনে এক আর পেছনে আরেক। যখন এই ব্যাপারটা দেখে তারা বুঝতে পারে এবং তারা সেটাকে স্বীকৃতি দেয়। আমার মনে হয় এটার একটা অনেক বড় ম্যানিফেস্টেশন, অনেক বড় একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। তো বিশেষ করে ৭৫ এবং ২৫-এর এই পার্থক্যটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য শেখার অনেক কিছু আছে। না, এখানে আরেকটি বিষয় আমি জানতে চাই যে খালেদা জিয়া যে সময়টায় সরকার, আমরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই তার জন্য দোয়া করি, কিন্তু দোয়া করা ছাড়া তো আসলে আমাদের আর কিছু করার নেই, কারণ জন্ম এবং মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু আমি তার কর্মের যে বিষয়গুলো আনছি, খালেদা জিয়ার সময় তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন যখন, সেই সময় বিএনপি সরকার যে খুব ভালোভাবে সরকার চালিয়েছে, একদম ফ্ললেস ছিল তা কিন্তু না। বিএনপি গভর্নমেন্টের সময় সব ধরনের সমস্যার মধ্যে দিয়েই দেশ গিয়েছে। এবং বিএনপি গভর্নমেন্টের জন্য, যেমন আমি যদি বলি, বিএনপির জন্য র্যাব প্রতিষ্ঠা করা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটাকে আমরা পরবর্তীতে দেখলাম যে এই ক্রসফায়ারের যে এনকাউন্টার এবং ক্রসফায়ার, এটি বিএনপির সরকারের সময় শুরু হয়েছিল। আমি খুব হার্ড যে অংশগুলো, সেই অংশগুলো বলতে চাচ্ছি। বিএনপির সময় আপনার মনে আছে কিনা, দুর্নীতিতে সারা বিশ্বে বিএনপির সরকারের কর্মকাণ্ডের জন্য দারুণভাবে সমালোচিত হয়েছিল। সেই সময় কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী, কিন্তু ব্যক্তি নেতৃত্ব, অ্যাজ এ লিডার, অ্যাজ এ পার্সোনালিটিতে খালেদা জিয়ার এই ঐক্যমতের প্রতীকের জায়গাটায় যাওয়ার পেছনে কি কাজ করছে? আপনি যেটা বলছিলেন যে একজন ব্যক্তি হিসেবে যদি আমরা খালেদা জিয়ার দিকে তাকাই, এখানে একটা ব্যাপার আছে যে একটা হচ্ছে আমার সরকারের সময়ে অন্যায় হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে সেটাকে আমি ইনস্টিটিউশনালাইজ করছি। স্যার ভালো বলতে পারবেন, স্যারের পাশে বসে আমি এগুলো বলছি। তো আমার কাছে একটা কথা একটু বলার আছে, যেমন ধরেন আমি যদি আপনাকে তুলনা করি যে বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার কিন্তু র্যাব করে নাই। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের ইতিহাস হচ্ছে সিরাজ শিকদারের ঘটনা, আমরা জানি, এবং সেটাতে রাষ্ট্রনায়কের রেসপন্স দেখেন। উনি সংসদে দাঁড়িয়ে বলছেন, কোথায় সেই সিরাজ শিকদার? তার বাহিনী দিয়ে খুন করিয়ে তিনি এটা দম্ভ ভরে সংসদে স্বীকার করছেন। আর সেখানে খালেদা জিয়ার অ্যাপ্রোচ দেখেন, তার দলকে তিনি কিভাবে পরিচালিত করেছেন, এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, কিন্তু দেশের মানুষের জন্য তার মমতা ছিল, এটা কেউ কখনো অস্বীকার করতে পারবে না। আমি আজকে ফেসবুকে একটু লিখছিলাম যে আসলে উনি দেশকে ভালোবাসতেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ খুঁজতেন। একটা ইউনিভার্সিটিতে গিয়ে গোল্ড মেডেলিস্ট একজনকে মেডেল পরিয়ে উনি বলছেন, তুমি আমাদের সাথে কাজ করবা, আমি মানুষ পাচ্ছি না।
এটা আমার নিজের কানে শোনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এই দুজন লিডারের মধ্যে পার্থক্য করেন। প্রত্যেকটা সরকারের সময়ই বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট হয়, আবার বিভিন্ন ধরনের লসও হয়। সরকারের সুনামও হয়, দুর্নামও হয়, কিন্তু সেটাকে সরকার কিভাবে দেখছে, কেউ শুধরানোর চেষ্টা করছে আর কেউ ভেবে নিচ্ছে এটাই তো হবে, দেশটা তো আমারই, অথবা দেশটা আমার বাবার। তাহলে এই অ্যাপ্রোচটা যদি দেখি, সেখানে খালেদা জিয়া ডেফিনেটলি ইউনিক। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসতে চাই একই বিষয়ের কথাই, যে এই যে বেগম খালেদা জিয়ার পরিস্থিতিটা যদি আপনি একটু তার টাইম লাইনটা দেখেন, 2014-তে নির্বাচনে গেলেন না, 2018-তে তার দল একটা এক ধরনের জোট করে নির্বাচনে গেলেন, কিন্তু খালেদা জিয়া সেই নির্বাচনে অংশ নিতে পারেননি বা নেননি। তখন তিনি কারাগারে। 2022-23-এর দিকে এসে তিনি যেটি হলো যে প্রধানমন্ত্রীর কৃপায় বলা যায়, সেটি প্রধানমন্ত্রী বলতেন, প্রধানমন্ত্রী তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে উনি কৃপা করে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। খালেদা জিয়াকে বিভিন্নভাবে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া কথা হলো। সেই জায়গাগুলো যদি আপনি অবজারভেশনে রাখেন, এবং একটা সময় দেখা গেল যে এই অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়ার আজকের এই পরিস্থিতি। আজকেও তিনি অসুস্থ, আগেও তিনি অসুস্থ ছিলেন। এভার কেয়ার হাসপাতালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন তিনি যে অসুস্থ ছিলেন, অন্তত 3 থেকে 4 বার বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে তিনি নিহত বা মৃত্যু হয়েছে তার। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে তিনি করোনা মোকাবেলা করেছেন, তিনি ফুসফুসের যে ইনজুরি মোকাবেলা করেছেন, লিভারের ইনজুরি মোকাবেলা করেছেন। তার লিভার সিরোসিস নিয়ে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় আক্রমণ যেটি ছিল, যে আপনাদের মনে আছে কিনা, যে লিভার সিরোসিস কাদের হয়, কি খেলে লিভার সিরোসিস হয়, এই ধরনের আক্রমণের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া এগিয়েছেন। এই মুহূর্তে তার এই অসুস্থতাতে সারা দেশের যে জনমানুষের মধ্যে, আমি রাজনৈতিক নেতা কর্মীর কথা বাদ দিলাম, জনমানুষের মধ্যে কি ধরনের ভাইব দেখতে পান, এবং এটার কারণটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার যে চরিত্রের যে ইউনিকনেস, এটা আপনি দেখতে পাবেন তার রাজনৈতিক জীবনে, যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো এক একটা উনি নিয়েছিলেন, এবং আমার দৃষ্টিতে প্রত্যেকটা সিদ্ধান্ত তার পরবর্তীতে, প্রথম দিকে এর পক্ষে বিপক্ষে যত ধরনের সমালোচনায় থাক, শেষ পর্যন্ত এসে সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আপনি যেমনটি 18 সালের নির্বাচনের কথা বললেন, আমি নিশ্চিত খালেদা জিয়া যদি জেলের বাইরে থাকতেন, 18 সালের নির্বাচনে বিএনপি অংশ নিতে পারত না। কারণ 18 সালের নির্বাচন নিয়ে অংশ নেওয়াটা ছিল বিএনপির রাজনৈতিক আদর্শ বিরোধী একটা কাজ, সেটি কখনো হতো না। এইভাবে একটা একটা করে যদি আপনি বিচার করেন, তারপরে আপনি দেখেন মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন তিনি। সেই মার্চ ফর ডেমোক্রেসিতে তার যে স্পিরিট, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাষ্ট্রের, মানে আপনি দেখবেন যে মার্চ ফর ডেমোক্রেসির যে মুভমেন্টের যে স্পিরিটটা অন্য সকল আন্দোলনের চেয়ে ভিন্ন ছিল। আমরা জুলাই গণ অভ্যুত্থানে ঠিক যে ধরনের চিন্তা আমাদের ছিল, ওই ধরনের চিন্তা নিয়েই কিন্তু তিনি সেই 14 সালেই মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন তিনি। তো আমাদের দুর্ভাগ্য, সেই সময় আমরা সফল হতে পারিনি। পাশাপাশি আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী তিনি ছিলেন, এবং এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার প্রতি যে আক্রোশ, যে ভাষা তিনি তার প্রতি ব্যবহার করতেন, দু একটা আপনি বললেন লিভার সিরোসিসের কথা, সেটা পরে আসছে আমি, এগুলোর কখনো উত্তর দিতেন না বেগম খালেদা জিয়া। সেদিক থেকে তার একটা ইউনিকনেস আমরা দেখতে পাই। কখনো শেখ হাসিনার এইসব জঘন্য ভাষা যে তিনি ব্যবহার করতেন খালেদা জিয়া সম্পর্কে, আমরা কোনোদিন দেখিনি তার উত্তর দিতে। ইভেন শেখ হাসিনা সম্পর্কে বলেন, শেখ মুজিব সম্পর্কে বলেন, বা যে কোনো রাজনৈতিক নেতা সম্পর্কে তার মুখে আমরা কখনো কোনো নেগেটিভ বাক্য বা শব্দ ব্যবহার করা আমরা কখনো শুনিনি। তো সব কিছু মিলে বেগম খালেদা জিয়া
আস্তে 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 সারা দেশের মানুষের কাছে দল মত নির্বিশেষে ঐক্যের একটা প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। এবং এখনও উনি যদি সুস্থ থাকতেন তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে এই মুহূর্তে যে জুলাই সনদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বলেন, যত কিছু হচ্ছে সব কিছুতে খালেদা জিয়া সুস্থ অবস্থায় যদি একটা কথা বলতেন, একটা আহ্বান জানাতেন, আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে অবস্থান নিত। সবাই খালেদা জিয়ার কথাকে শ্রদ্ধা করে সেই সিদ্ধান্ত সবাই মেনে নিত। আমাদের দুর্ভাগ্য যে তিনি এখন অসুস্থ অবস্থায় রয়েছেন এবং রাজনীতিতে সেই ভূমিকাটা তিনি পালন করতে পারছেন না। আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়, সর্বোচ্চ চেয়ারে থাকে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একটা খুব কমন। কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনার মতো এরকম হিংসুটে একজন নারী খালেদা জিয়ার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য বলবেন না প্রতিহিংসা পরায়ণ বলবেন, ওইটাই বলবো আর কি, যে দুইটাই আপনি ব্যবহার করতে পারেন। যে খালেদা জিয়ার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো মামলা তিনি কিন্তু আদালতে দায়ের করতে পারেননি, কোনো তথ্য প্রমাণও তিনি কিন্তু দিতে পারেননি। এবং এই যে তিনি দিতে পারেননি তার সুস্পষ্ট প্রমাণটা আমরা দেখতে পাই যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হয়েছে, মানে মিথ্যার কোনো সীমা পরিসীমা নাই। আপনি দেখেছেন যে খালেদা জিয়াকে কোর্টে উনি বলেছিলেন যে, রাগ করে বলেছিলেন যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি। এই কথা বলার পর তার ওখানে যে সাফাই সাক্ষী উনি দিয়েছিল সেখানে আশ্চর্যবোধক চিহ্ন দেয়া ছিল একটা, যে উনি আশ্চর্যবোধক কথাটি বলেছিলেন যে আমি আত্মসাৎ করেছি এতিমের টাকা। আমরা সবাই জানি যে ওই টাকা কেউ ব্যাংক থেকে কোনোদিন তুলেনি এবং ওই টাকাটা 3 গুণ বেড়ে এখন অনেক টাকা হয়ে আছে। 2 কোটি টাকা 6 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে, এখন হয়তো আরো বেশি। তো বিচারক সেখানে কি করেছে, আশ্চর্যবোধক চিহ্নটা তুলে দিয়ে, যদি তুলে দেন তাহলে কি দাঁড়াবে, যে খালেদা জিয়া নিজেই বলতেছেন যে আমি এতিমের টাকা আত্মসাৎ করেছি। তাহলে আশ্চর্যবোধক চিহ্নটা তুলে দিয়ে খালেদা জিয়ার এই কথাটাকে টুইট করে অন্যভাবে দিয়ে এটাকে স্বীকারোক্তি বানিয়ে একজন বিচারককে রায় দিতে হয়েছে। এবং সেটা যখন হাইকোর্টে খালেদা জিয়ার অ্যাডভোকেটরা এখন যখন ধরায় দিলেন বিষয়টা, তখন হাইকোর্টের একজন বিচারপতি সেই সাজাকে 5 বছর থেকে বাড়িয়ে আবার 10 বছর করে দিলেন। মানে এত বড় মিথ্যা পৃথিবীতে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে, এটা আর সেকেন্ড কোনো এক্সাম্পল আছে কিনা আমার জানা নেই। জঘন্য এত বড় মিথ্যা। আমার মনে আছে যে ওই সময় যে মোহাম্মদ আলী, জি, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং খালেদা জিয়ার আইনজীবী, তখন তিনি বলেছিলেন যে এই যে অবিচার, এই অবিচারে বিচার একদিন হবে। আমি মার্জিয়া মমতাজ আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়া একটি সমাবেশে বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই যে কথা, এই কথার সাথে আপনি 36শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটার কোনো কানেকশন পান বা কানেক্ট করতে পারেন? কেন তিনি বলেছিলেন যে ওই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে? আমি সংবিধানের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। কেন বলেছিলেন আপনি নিশ্চয়ই মনে আছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানগুলো কিভাবে অনিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন করা হয়েছিল, সেইখান থেকে তিনি বলেছিলেন। এবং দেখেন তিনি কত বছর আগে বলেছিলেন এই কথাটা, এবং সেইটার সাথে কি 36শে জুলাইয়ের কোনো কানেকশন খুঁজে পান কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আসলে 24 একটা কিউমুলেটিভ রেজাল্ট অফ হ্যাপেনিংস, তাই না? 24 শুধু 24-এ আসে নাই। 24কে হওয়ানোর জন্য আপনি যদি বলেন যে এই যাত্রাটা অনেক আগে থেকে 2010-এ হয়েছে, সিগনিফিকেন্টলি আমরা দেখেছি যে অ্যাপলিটিক্যাল কাজগুলো শুরু হয়েছে 18-তে, বলা যায় সিগনিফিকেন্টলি। সে সময় 2টা আন্দোলন শুরু হয়, একটা হচ্ছে সড়ক আন্দোলন, নিরাপদ সড়ক চাই, এবং আরেকটা সেটার সাথে কোটা বিরোধী আন্দোলন। এর আগে আরো একটি হয়েছিল যেটি ভ্যাট বিরোধী আন্দোলন, সেটিও কিন্তু এক ধরনের এই ধরনের আপলিটিক্যাল প্রসেশন ছিল। তো এইগুলোকে যদি ধরি, এরা কেন বের হয়েছিল? আগে যেটা নর্ম ছিল যে মানুষ চিন্তা করতো যে আমাদের পলিটিক্যাল লিডাররা আমাদেরকে এই জিনিসগুলো আদায় করে দিবে। কিন্তু এই আস্থাটা যখন আস্তে আস্তে সরতে শুরু করলো, যখন আমরা দেখলাম যে একটার পর একটা নির্বাচনে একটা আসনে, অর্ধেকের বেশি আসনে ভোটই হচ্ছে না, কারণ কোনো প্রতিযোগীই নাই, কোনো প্রতিদ্বন্দ্বীই নাই, একটা সম্পূর্ণ জেনারেশন কোনোদিন ভোট দেয় নাই, তার মানে কি তার কোনো রিফ্লেকশন নাই। এই জিনিসটা আস্তে আস্তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছিল, আপনি জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
একজন মানুষের মস্তিষ্ক প্রসূত একটা আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা বাংলাদেশে এত বেশি অ্যাপ্লিকেবল, কারণ বাংলাদেশের মতন দেশে এখানে দেখেন মানুষের মতামত চেঞ্জ হচ্ছে, মানুষ অনেকগুলো পার্টিতে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এটা একটা মজা করে বলি যে এক জায়গায় যদি 10টা মানুষ থাকে, 10টা বাঙালি থাকে, সেখানে 11টা পার্টি থাকবে। সেরকম একটা জায়গায় আমরা দেখি যে সবগুলা দলের একটা প্রতিনিধিত্ব নিয়ে অথবা পরামর্শ নিয়ে কিছু মানুষ এই যে নির্বাচন চলাকালীন সময়টাকে কন্ট্রোল করবেন। কারণ আমাদের দেশে নির্বাচন কমিশনের আলাদা কোনো জনশক্তি নাই, তাদেরকে কি করতে হয়, তাদেরকে সরকারের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে সরকারের একটা বড় ভূমিকা থাকে যে সরকার চাইলে নির্বাচনের ফলাফলকে ইঞ্জিনিয়ারিং করতে পারে, এবং এটা হয়েওছে। আমরা দেখেছি যে ডিজিটালিও ভোট নিয়ে এটাকে ঠেকানো যায় নাই। তো সেসব ক্ষেত্রে সংবিধানের এই এত বড় একটা শূন্যতায় তত্ত্বাবধায়ক সরকারের ধারণা, যেটা সর্বপ্রথম গোলাম আজম সাহেব দিয়েছিলেন, তো সেইটাকে যখন একটা ইনস্টিটিউশনালাইজ একটা ল হিসেবে চলে আসলো, আমরা দেখেছি যে এটা প্রথম 2বার খুব সাকসেসফুলি কাজ করেছে। 6-এ এসে এটাতে আমরা জানি যে অনেক ধরনের প্রভাব ছিল, 6 থেকে 8 সেটাকে আসলে হতে দেওয়া হয় নাই, যেটাকে আমরা 1-11 সরকার বলি। তো সেই সময়টাতে সংবিধানের সম্মান নিয়ে আমাদের কারোর মনে কোনো প্রশ্ন নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, কিন্তু সংবিধানকে তিনি ছুঁড়ে ফেলে দেওয়ার কথা এই জন্য বলেছেন যে সংবিধানের মাধ্যমে মানুষের উপরে এই অনাচারগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। ফর দ্য সেক অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টগুলো যদি দেখেন যে একটাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়া হলো, এরপরে প্রেসিডেন্টের মতন একটা জায়গাকে বিতর্কিত করে ফেলা হলো। কেন? প্রেসিডেন্টের যেই ইখতিয়ারগুলো সেখানে লেখা যে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে এই নিয়োগগুলো দিবেন, তো সেটাকে পরামর্শটা তো ভদ্রতা করে লেখা, সেটাকে আদেশ হতে আমরা দেখেছি। আমরা দেখেছি প্রধান বিচারপতি নিয়োগ হচ্ছে, আমরা দেখেছি স্পিকার নিয়োগ হচ্ছে, সংসদে একটা পুরোটাকে একটা মানুষের পয়সা নষ্ট করে একটা রঙ্গরসিকতার কারখানা বানায় ফেলা হইল। তাহলে এই সবগুলোতে বেগম খালেদা জিয়ার সেই ঘোষণাটা নিঃসন্দেহে একটা পরিবর্তনকারী একটা ইঙ্গিত ছিল। এবং আমি জানি না এখনকার ছেলে মেয়েদের সেই কথাটা মনে আছে কিনা, তবে আমি শিওর ছিলাম না। তার অনেকগুলো রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। জি, এবং দেখেন একজন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে স্যার যেটা বলছিলেন যে তাকে আর সব কিছু বাদ দিয়ে কোনো ন্যাশনাল দুর্নীতি বলেন, কোনো ইন্টারন্যাশনাল দুর্নীতি বলেন, সব বাদ দিয়ে তার নিজস্ব একটা পারিবারিক ফান্ডের দুর্নীতির মামলায় তাকে আটকাতে হলো, আর কোনো কিছু দিয়ে আটকানো যাচ্ছিল না। তো আমি যেটা বলছিলাম, আমি কয়েকদিন ধরে আমার মানে জেন জি যাদেরকে আমরা বলি, যারা 24-এ সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, ওদের লেখাগুলো পড়ছিলাম, এবং প্রতিটা লেখা চোখে পানি এনে দেওয়ার মতন। আমার কাছে অবাক লাগে যে ওরা হয়তো সেই সময় অনেক ছোট, হয়তো 4-5 বছর বয়সে ছিল যখন বেগম জিয়াকে আমরা দেখেছি রাস্তায় চষে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় হুড খোলা গাড়ি দিয়ে নির্বাচনী সভা করছেন। হয়তো না, তখন তাদের জন্মই হয়নি আসলে, জেন জি যারা, তাদের জন্মই হয় নাই। কিন্তু আমার কাছে অবাক লাগলো, দে নো দ্য ইনফরমেশন, দে নো দ্য কন্ট্রিবিউশন, এবং তারা সেটাকে সুন্দর করে বলতে পারছে, চোখে পানি এনে দেওয়ার মতন করে বলতে পারছে। তো স্যার যেটা বলছিলেন এই কথাটা আসলেই ঠিক, যে এখনকার এরকম একটা সময় এরকম একটা মানুষের মনে হয় আমাদের অনেক দরকার ছিল। আমি একটু ছোট্ট একটা বিরতি যাব, বিরতির পরে মেজবাহুল আজম সওদাগর আপনার কাছে আসবো যে এই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া আর এখনকার 36শে জুলাই জেনজিরা যা বলছেন, জুলাই সনদ, এই দুটোর কানেকশনটা কোথায় আসলে? দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে। মেজবাহুল আজম সওদাগর আপনার কাছে আসতে চাই, যে কথাটি বলছিলাম যে এই যে জুলাই সনদ নিয়ে আমরা অনেক কথা বলছি। জুলাই সনদ নিয়ে আমি যতটুকু বুঝি যে জুলাই সনদ বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নতুন একটি সংবিধান মানে হলো যে সংবিধানে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেটি সংবিধানের মৌলিক কাঠামো যেহেতু চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়, তো একটা নতুন সংবিধানই আনার কথা। এই কথাটা তো আসলে এই কথার সাথে বেগম খালেদা জিয়া যে আজকে থেকে বহু বছর আগে বলে গেলেন
যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, উনি রাজনৈতিক দূরদর্শিতা থেকেই তো বলেছিলেন মনে হয় এটা, নাকি এই এই জায়গা থেকে কিভাবে কানেক্ট করতে পারেন? ডেফিনেটলি তিনি যখন বলছিলেন যে নতুন সংবিধান, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কোন প্রেক্ষাপটে তিনি বলেছিলেন? তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ব্যবস্থাটা বাংলাদেশে এসেছিল, এটা কিন্তু তিনি তার হাতে কোনো বিকল্প যখন নাই, বিরোধী দল যখন জামাত আওয়ামী লীগেরা যখন দাবি করতেছিল তত্ত্বাবধায়ক সরকার লাগবে, তখন উনি একটা মাত্র পথ খোলা ছিল ওনার হাতে, সেটা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে এই বিলটা পাশ করা। তিনি কিন্তু নির্বাচনের আগেই সেই ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেওয়ার পর যে সংসদ গঠিত হয়েছিল, ওই সংসদে ইনস্ট্যান্ট তত্ত্বাবধায়ক সরকার বিল সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বিলটা পাশ করে তিনি কিন্তু যে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন, তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ না করলে কি হতো? না করলে কি হতো ওদিকে তো আমি যাবই না। তার মধ্যে তো এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না যে তিনি পদত্যাগ করবেন না। তিনি জাতিকে কথা দিয়েছিলেন এবং কথাটা তিনি রেখেছেন। পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না, সংবিধানের কোন কোন মৌলিক কাঠামোগুলোকে পরিবর্তনের জন্য, যেটা সংসদের যে পাওয়ারটা নাই, যেটা জনগণের মতামত নিতে হয়, গণভোট, সেই গণভোটের বিধান উঠে দেওয়া হয়েছে। সংবিধানটাকে মুজিব বন্দনার একটা সংবিধানে পরিণত করা হয়েছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা মিথ্যা তথ্য সেখানে সন্নিবেশিত করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদের নামে একটা ভ্রান্ত দর্শন সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। বিএনপির রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটা অনেক বড় আলোচনা। এবং সেটাকে আপনি দেখেন কেমন দ্বিচারিতা, মূলনীতির মধ্যে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ, কিন্তু আবার বাংলাদেশের নাগরিক পরিচয় হিসেবে বলা হয়েছে যে বাংলাদেশি হিসেবে পরিচিত হইবেন। এই দ্বিচারিতা একটা সংবিধানে থাকতে পারে না। তো সব কিছু মিলেই খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ডেফিনেটলি এটা তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়, যে অনেক আগে তিনি বুঝতে পেরেছিলেন যে এই সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে না। এবার আসেন আপনি 24-এর বিপ্লব। 24-এর বিপ্লবে যে হলো, 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি? এই যে কয়েকটা জিনিস আমি উল্লেখ করলাম, প্রত্যেকটাই হচ্ছে 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা। 24-এর বিপ্লব কেন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদী যে জাতীয়তাবাদ নামের যে হিন্দুত্ববাদ প্রভাবিত যে পলিটিক্যাল ফিলসফি, সেই ফিলসফিকে যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাঙালি মুসলমানের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা যে চলছিল, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছিল, এই বিপ্লবটা হয়েছিল তার বিরুদ্ধে। এই বিপ্লব হয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, সেই জন্য এই বিপ্লব। এটা একটা বিপ্লবের চেতনা। তারপরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো ব্যবসা চলবে না, যে সমস্ত কিছু জায়েজ করা হয়তো এই মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে, চুরি ডাকাতি বাটপাড়ি, তারপরে আপনার নির্বাচনে জালিয়াতি, যা কিছু হয়তো সব শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের চেতনা, ওই দুইটার নাম দিয়ে চালায় দিলে ওগুলো সব বৈধ হয়ে যেত। 24-এর বিপ্লব হয়েছে এটার বিরুদ্ধে। 24-এর বিপ্লব হয়েছে বাংলাদেশকে একটি স্বাধীন এবং স্বতন্ত্র এবং কোনো দেশে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য 24-এর বিপ্লব হয়েছে, যেটার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা একটা স্বাধীন রাষ্ট্র, এর পররাষ্ট্রনীতি, এর অভ্যন্তরীণ রাজনীতি, এটাতে অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য তা ব্যবহৃত হবে না। 24-এর বিপ্লব হয়েছে এটার বিরুদ্ধে। সুতরাং 24-এর বিপ্লবগুলো যদি, যে আকাঙ্ক্ষাগুলো, এই আকাঙ্ক্ষাগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে প্রত্যেকটার সাথে আপনি রিলেশন খুঁজে পাবেন খালেদা জিয়ার ওই উক্তি যে আমি এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব। এখন কেউ কেউ এই সংবিধানের প্রতি এত দরদ দেখান, তারা কথায় কথায় বলেন যে 72-এর সংবিধান আমাদের এই, 72-এর সংবিধান আমাদের এই সেই, এটা না হলে আমরা শেষ হয়ে যাব। এইসব কথার কোনো গ্রহণযোগ্যতা নাই 24-এর বিপ্লবের পরে। 72-এর সংবিধানের প্রতি বিশেষ দরদ, তার কারণ হচ্ছে যিনি এই কথা বলছেন তার একটা আওয়ামী প্রীতি আছে। আমি একটু মার্জিয়ার মমতাজের কাছে আসতে চাই। আপনি স্কটল্যান্ডের নির্বাচনটি নিশ্চয়ই আপনার খেয়াল আছে কিনা জানি না। স্কটিশরা নির্বাচনে ভোট দিয়ে বলেন যে তারা ইংল্যান্ডের সাথে থাকবেন। অর্থাৎ আমরা যদি বলি যে স্কটিশরা প্রায় 57, 58 বা 61%, আমি সঠিক ইয়েটা মনে নেই,
তারা স্বাধীনতা বিরোধী, এরকম আর কি, যে তারা ইংল্যান্ডের সাথেই থাকবেন। অথচ রবার্ট ব্রুসের কাহিনী তো আমরা জানি। স্থান কাল পাত্র ভেদে এক একটা সময় এক এক ধরনের আন্দোলন হতেই পারে। আপনি নিশ্চয়ই ফ্রেঞ্চ বিপ্লবের কথা মনে আছে, বাস্তিল দুর্গ। সেই বাস্তিল দুর্গের সাথে আমরা আমাদের এইখানকার গণভবনের একটা মিল পাই কিনা, আয়না ঘরের মিল পাই কিনা আমি জানি না। আমি যেটা বলতে চাই যে এই যে ফর দ্য সেক অফ কনস্টিটিউশন, ফর দ্য সেক অফ গড অ্যান্ড ফর দ্য সেক অফ গুড, মানে আমি মনে করতেছি এটা তোমার জন্য ভালো, এই ফর দ্য সেক অফ গুড বলে কিন্তু ইরাকে জর্জ বুশ হামলা চালাইছিল, যে তোমাদের জন্য ভালো জিনিস আমি নিয়ে আসতেছি। ফর দ্য সেক অফ গড বলে কিন্তু জিওদার্নো ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল, যে গড বলছে তুমি গডের বিপরীতে গেছো। ফর দ্য সেক অফ কনস্টিটিউশন আমাদের ইলেকশনগুলো হচ্ছে। আপনি এইটাকে এই মানে আমি এই ইস্যুতে শেষ যাব, যে এটাকে আপনি কি মনে করেন? এই যে খালেদা জিয়া যে অল্প শিক্ষিত, আমরা তাকে বলি অল্প শিক্ষিত, এর চেয়ে তো অনেক শিক্ষিত মানুষ আমাদের রাজনীতিবিদরা ছিলেন, তারা তো কেউ বলেন নাই। খালেদা জিয়া কিন্তু বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। একটা সংবিধান বড় না মানুষ বড়? জি, আমি একটা আগেই বলছিলাম, সংবিধানকে ব্যবহার করে যখন মানুষকে নির্যাতন করা হবে, সংবিধানকে প্রয়োজনের জায়গায়, সংবিধান তো বাইবেল না, সংবিধান তো ধর্মগ্রন্থ না, এটাকে লিখেছে কারা, তৈরি করেছে কারা? মানুষই তৈরি করেছে। কার জন্য তৈরি করেছে? মানুষের জন্য তৈরি করেছে। আপনি যদি দেখেন আমাদের ৭২-এর সংবিধানে বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন কি ঘটেছিল? ৭২-এর সংবিধানের যে 4টা মূলনীতি ছিল, সেটার ব্যাপারে কি দেশের মানুষের মতামত ছিল? ছিল না। দেশের মানুষ কি তখন গণভোট দিয়েছিল কিনা? ৭০-এর নির্বাচনের যে পূর্ব শর্তগুলো ছিল, সেটার সাথে তো ৭২-এর সংবিধানের কোনো মিল নাই। এটা তো লেখা, এটা ইঞ্জিনিয়ার্ড, এবং সেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নাই। এই 4টি মূলনীতির ব্যাপারে বাংলাদেশের মানুষ কখনো চায় নাই, কিন্তু এগুলোকে জোর করে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো। এবং এটা খুব পরিষ্কার যে এইটা, স্যার যখন কথা বলছিলেন তখন আমার একটা কথা মনে হচ্ছিল, খালেদা জিয়ার একটা ভাষণ, এটা আমার সবচেয়ে বেশি আমার মনে থাকে, যে উনি বলছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। কারণ বাংলাদেশের মতন একটা দেশে বসে এই কথাটা বলা, বাংলাদেশের জিওপলিটিক্যাল যে পজিশন, সেখানে বসে এই কথাটা বলা অনেক বড় সাহসের ব্যাপার। উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া, রাইট? এবং আমরা দেখেছি যে সমুদ্রেও আমাদের দখল একটা সময় ছিল না, আস্তে 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 সমুদ্রও চলে যাচ্ছিল। যাই হোক, তো উনি যেটা বলছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই, এই কথাটা একটা ইন্ডিকেশন। কারণ ইন্ডিয়া আমাদের সাথে প্রভুসুলভ আচরণ করেছে, কারণ তাদের চিন্তাভাবনা ছিল যে আমি এদেরকে পাকিস্তান থেকে নিয়ে আসছি আমাদের জন্য, এবং সম্পর্কটা এত 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 খারাপ যে এইটাকে কখনো একটা প্রদেশ হিসেবেও ঘোষণা করার উদ্দেশ্য বা কিছু ছিল না। এখানে শুধু উদ্দেশ্য ছিল শোষণ করা। আপনি জানেন যে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে হলে যেসব জিনিস লাগে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে একটা মন্ত্র লাগে। সেই মন্ত্রটা ছিল আমাদের দেশে মুক্তিযুদ্ধ। স্যার যেরকম বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা, সো কল্ড মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার এমনভাবে করা হয়েছে যে লোকটা দুর্নীতি করছে সে যদি মুক্তিযোদ্ধা হয়, তাকে কেউ বলছে না যে মুক্তিযোদ্ধা হয়ে আপনি দুর্নীতি করছেন। কিন্তু সেই লোকটাকে যখন একটা খারাপ কাজের জন্য কেউ অ্যাকিউজ করবে, তখন তাকে বলেছে আপনি একটা মুক্তিযোদ্ধাকে গালি দিচ্ছেন। তাহলে এইটাকে একটা শিল্ড হিসেবে ব্যবহার করে এর আড়ালে অন্যায় হয়েছে। দ্বিতীয় যেটা লাগে, প্রসেস অফ কাল্ট, জি, একটা কাল্ট তৈরি করে ফেলা হয়েছিল। এবং আপনি দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম শত্রুতা, মামলা, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা করা হয়েছে। কি জন্য? মুক্তিযুদ্ধের চেতনার সাথে তারা যায় না। অথচ এখানের মধ্যে যে অন্যায় করছে তাকে কিন্তু বলা হচ্ছে যে আপনি মুক্তিযোদ্ধা হয়ে এই অন্যায়টা করছেন। আপনি মুক্তিযোদ্ধা হয়ে এই যে রূপপুরের বালিশকাণ্ডটা কিভাবে করলেন? এগুলো তো পরে না, এগুলো তো তখনই আবিষ্কার হচ্ছিল, তাই না? আপনি মুক্তিযোদ্ধা হয়ে, আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ হয়ে এত বড় জালিয়াতি কিভাবে করেন মেট্রো রেলে? আপনি প্রত্যেকটা স্থাপনায় এরকম দুর্নীতি কিভাবে করেন? এরপর আমরা বিভিন্ন রকমের দুর্নীতিগুলো জানি। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, আমার বলতে এটা খুব খারাপ লাগে যে শি ওয়াজ নট আ প্রাইম মিনিস্টার ইন হার লাস্ট 2 tenures। এটা ইলেকশন ছিল না, ইট ওয়াজ জাস্ট এ সিলেকশন। এবং এই সিলেকশনটা কার মাধ্যমে, এটা আমাদেরকে বুঝতে হবে। কার
ইয়েতে উনি তত্ত্বাবধানে উনি এখানে টিকে ছিলেন। এটা কিভাবে বুঝেছি, 5 আগস্ট বিপদ টের পাওয়া মাত্র উনি কোথায় পালিয়ে গেলেন, তাই না? এবং সেই দেশ ছাড়া আর অন্য কোনো দেশ তাকে নিতে ছিল না, জায়গাও দেওয়ার এখনো কথা নিতে না। চায়নি না, এবং ইন্ডিয়া সরাসরি বলেই বেড়াচ্ছে যে আমরা তাকে জায়গা দিব। কারণ এখানে দেখেন, এখানে একটা সাইকোলজি আছে যে ভবিষ্যতে ইন্ডিয়া যখন কাউকে এখানে ডিপ্লয় করবে, সে চিন্তা করবে যে আমার আলটিমেট প্রোটেকশন থাকবে কিনা। এইটা মাথায় রেখেই হাসিনাকে তারা সর্বোচ্চ প্রোটেকশন দিচ্ছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছেন ফিরিয়ে আনার, কারণ রায়গুলো হয়ে গিয়েছে, আরও হচ্ছে সামনে। এটা জানি না আমি complicated আসবে কিনা। আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আলোচনা করব এখনকার যে রাজনৈতিক সহিংসতা পাবনা, মাদারীপুর বিভিন্ন জায়গায় কিন্তু এই সংঘর্ষের বিষয় ঘটেছে। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া রইল, আল্লাহ জানেন তাকে কতটুকু কিভাবে নিয়ে আসবেন, আমরা দোয়া করি। আমি একটু আপনারা জানেন যে পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক অস্ত্র হাতে গুলি ছুটছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন অস্ত্রধারী ওই যুবক জামাত শিবিরের কর্মী। এটা কিন্তু এখনও আমরা যতটুকু জানি এখনও কোনো মামলা টামলা হয়নি। দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে, বিষয়টা তদন্ত করছে, কিন্তু কোনো ধরনের মামলা হয়নি। কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এর সম্ভবত নির্বাচনী সংঘর্ষের মধ্যে এটি সবচেয়ে এখন পর্যন্ত যে কটা হয়েছে বড় সংঘর্ষ। আরেকটি বিষয় আসছে কুমিল্লার 14 গ্রামে, এখানেও আহত হয়েছেন 7 জন, জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। আর একটু আপডেট আছে, বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ, সেখান থেকে 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা হলো সর্বশেষ আপডেট। মারিয়া মমতাজ, আপনার অবজারভেশন বা আপনার মন্তব্য জানতে চাই, কি বাংলাদেশের নির্বাচন কিভাবে সুষ্ঠু হচ্ছে, আগামীতে সুষ্ঠু হতে যাচ্ছে কিনা? জি, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, নির্বাচনী সহিংসতা এটা একটা ফ্রেজ আছে, তাই না? এটা হয় এবং হবেই, মানে আমরা ধরেই নিব যে হবেই। আচ্ছা, মনে হচ্ছে। আচ্ছা, কারণ আমি আমার স্মৃতিতে যতটুকু আসে, আমি 91 নির্বাচন অল্প একটু মনে আছে। এরপর থেকে যখনই দেখেছি যে নির্বাচনের সময় এই গোলাগুলি ছোড়াছড়ি এরকম হচ্ছে, আমি ঢাকায় থেকেই দেখেছি। সেখানে এলাকাগুলোতে, মফস্বল কিংবা ঢাকার বাইরের এলাকাগুলোতে, জেলা শহরগুলোতে এগুলো আরও বেশি। তো এখানে এই সংস্কৃতিটাকে চেঞ্জ করার জন্যই তো আমরা আসলে 24কে নিয়ে স্বপ্ন দেখি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা যেরকম দরকার, আবার এখানে একটা জিনিস হচ্ছে, আপনি জানেন পুলিশ প্রশাসনে একটা বড় ধরনের রদবদল হয়েছে, পুলিশ সহ বেশ কিছু জায়গায়। এটার রেজাল্ট কি? আমরা চাই যে এখানে বিচার হোক, যেই দলের হোক। এটার একটা র্যাপিড অ্যাকশন হলে মানুষ এরপরে এই ধরনের কাজ করতে ভয় পাবে। এরকম দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, এটা আমি বলবো। র্যাপিড অ্যাকশনটা কি রকমের অ্যাকশন, মানে কি এটা যারা সংঘর্ষ ঘটিয়েছে এটা তো দুইটা দলের কর্মীরাই ঘটিয়েছে, তো সেই দুইটা দলের সেখানকার নেতৃত্ব কারা, সেই নেতাদের নিশ্চয়ই এটার পিছনে, আমি জানি না নেতাদের তাহলে এই ঘটনা ঘটে কিভাবে? জি, দেখেন, নেতাদের পৃষ্ঠপোষকতাও থাকতে পারে, আবার এমনও হতে পারে যে তারা আশ্রয় দিচ্ছেন, যে ঠিক আছে একটা ঘটনা হয়ে গেছে, তুই একটু কয়েকদিন লুকায় থাক। এটা হয়। হ্যাঁ, তো এই দুইটাকেই বন্ধ করা উচিত। যিনি আশ্রয় দিচ্ছেন তাকে টের পাওয়া মাত্রই তার বিরুদ্ধে আইন কাজ করা উচিত। এটা হচ্ছে একটা দিক, এটা ট্র্যাডিশনাল দিকটার সাথে বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের একটা বড় বলবো না, মানে ইন্টেলেকচুয়াল মানুষের মধ্যে একটা অংশ ওই আগেই ভালো ছিলাম, ডক্টর ইউনূস কিছুই পারছেন না, শুধু সবজির দাম কমেছে, বড় বড় কবিতাও লেখা হয়েছে, আপনি দেখেছেন। তো তাদের একটা চেষ্টা, পরাজিতদের একটা চেষ্টা থাকবে যে নির্বাচনটা যেন ভালো না হয়, ডক্টর ইউনূস ইজ নট আ গুড অ্যাডমিনিস্ট্রেটর, এটা দেখানো,
এই চেষ্টাটা আছে। তো এটাকে আমাদের মনে হয় মাথায় রাখা উচিত, যে এখানে একটা না শুধু মানে আপনি একটা আন্ডারে একটা চক্রান্তর আভাস পাচ্ছেন। এটা স্পষ্ট, শুধু আভাস না, এটা হবেই। আপনি যখন এক জায়গা থেকে হেরে যাবেন, আপনাকে সরায় দেওয়া হবে, আপনি দেখাতে চাইবেন যে পরের অ্যাডমিনিস্ট্রেশন ভালো না, এবং এটা দেখানোর জন্য তারা যে সক্ষম এটা আমরা খুব রিসেন্টলি দেখেছি। শেখ হাসিনার রায়ের দিন দেখেছি, তার আগের দিন দেখেছি আমার নিজের ইউনিভার্সিটির 2টা বাস পুড়িয়ে দিয়েছে। তো এই সহিংসতাগুলা কারা করছে এবং কারা করতে চাচ্ছে এটা আমাদেরকে আসলে পরিষ্কার হতে হবে, এবং প্রশাসনকে এ ব্যাপারে অত্যন্ত কঠোর হওয়া দরকার শুরুতেই। দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময় আমরা দেখলাম যে 150 মানুষই মরে গেছিল। শেখ হাসিনার রায়ের দিন তো তেমন কিছু দেখি নাই। কি এমন সহিংসতা হলো? এখন ব্যাপার হচ্ছে কি যে ওইটার জন্য তো ক্যাপাসিটি লাগে। আমি যারা মারা গিয়েছিলেন তাদের পক্ষ বিপক্ষে বলছি না। না না না, আমি বলছি যে দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন যারা মারা গিয়েছে তারা কিন্তু জামাতের মানুষ না, তারা আবেগী মানুষজন ছিল। কারণ তারা দেলোয়ার হোসেন সাঈদীকে কোরআনের পাখি বলতেন, তাই না? যে উনি আমাদেরকে কোরআনের কথা বলেন, উনি অনেক সময় 8 ঘন্টা 9 ঘন্টা টানা বক্তৃতা করেছেন, মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনেছে, সেটার প্রভাব আলাদা। কিন্তু আপনি যদি সেটার সাথে তুলনা করেন যে শেখ হাসিনা বাংলাদেশের কত বছরের প্রধানমন্ত্রী ছিলেন, অবশ্যই প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার তো অনেক ধরনের নাম টামও আছে, হ্যাঁ, যে কারো উনি জননী, কারো উনি রক্ষাকর্তা, কওমি জননী সর্বশেষ নাম ছিল কওমি জননী। সবগুলো মিলে এখানে দেখা গেল যে কিছু বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী ছাড়া এখানে তাকে ব্যাকআপ দেওয়ার কেউ নাই সত্যিকার অর্থে। তবে এই তুলনাটা ওই যে 75 আর 25-এর একটা পার্থক্যের মতন আমার কাছে মনে হয়, যেগুলো আসলে তুলনা করার বিষয়, যে আপনি মানুষকে রুল করতে পারবেন কিন্তু তাদের অন্তরে জায়গা করে নিতে পারবেন কিনা সেটা অনেক বড় একটা বিষয়। মেজবাহুল হোসেন সওদাগর, আমরা একদম শেষ মুহূর্তে অনুষ্ঠানের, এই যে পাবনায় জামাত বিএনপির এই মোটামুটি ভালোই সংঘর্ষ ঘটেছে এটা, এবং এরপর কুমিল্লা, এবং আজকে মাদারীপুরেও শুনছিলাম, এই সংঘর্ষগুলো কি ইনএভিটেবল নাকি? সংঘর্ষগুলো ইনএভিটেবল আপনি বলতে পারেন, ইন দ্যাট সেন্স যে আপা যেটা ব্যাখ্যা করলেন চমৎকারভাবে, যে বর্তমান সরকারকে একটা ব্লেম দেওয়া যে এরা ভালো না, এবং আগে ভালো ছিলাম এটা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা 5ই আগস্টের পরের দিন থেকে এখন পর্যন্ত অব্যাহত আছে, এবং শেষ পর্যন্ত এটা রূপটা, স্ট্রাকচারটা দাঁড়িয়েছে এরকম যে শেষ পর্যন্ত এটা দেখা যাচ্ছে যে অন্তর্ঘাতমূলক কার্যক্রমের মাধ্যমে বিরোধী শক্তিরাই মারামারি করছে, এবং সেটা তো আছেই, কিন্তু অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা আছে। প্রথম দিকে যেমন আমরা প্রতি বিপ্লবের একটা চেষ্টা দেখেছিলাম কাউন্টার রেভলিউশনের, সেটা থেকে যখন পারছিল না, ফেইল্ড হয়েছে আপনি বলতে পারেন, এখন অন্তর্ঘাতমূলক কার্যকলাপে চলে গেছে। আর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহিংসতা হচ্ছে নিজেদের মধ্যে, আপনি যেটা বললেন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে, এটা আমি বলবো যে এটা গভর্নমেন্টের দুর্বলতা ইন দ্যাট সেন্স যে এই গভর্নমেন্টটা 5 আগস্টের যে স্পিরিট নিয়ে হয়েছিল সেই স্পিরিটের গভর্নমেন্ট এটা না, এটা হচ্ছে বাংলাদেশের স্মরণকালের ভয়াবহতম দুর্বলতম একটা সরকার এখানে গঠিত হয়েছে। আপনি দেখেন যে এই সরকারের মধ্যে আমরা প্রথম দিক থেকে কতগুলো বিতর্কিত কাজ তারা করেছে, মানে বিতর্কিত কাজ বলতে আওয়ামী লীগকে পুনর্বাসনকে কেন্দ্র করে কিভাবে পুনর্বাসিত করা যায়, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস আমরা এই গভর্নমেন্টের মধ্যে দেখতে পেয়েছি। আরটা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এমনিতে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু দুর্বল হয়ে পড়ার পরে এইটাকে দ্রুত শক্তিশালীকরণের জন্য যে স্ট্র্যাটেজি বা যে কর্মকৌশল প্রণয়ন করা বা গ্রহণ করার দরকার ছিল সেটি গভর্নমেন্ট কিন্তু করেনি। সেটি গভর্নমেন্ট না করার ফলে যেটা হয়েছে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগে সহিংসতাটা অনেক জায়গায় বৃদ্ধি পেয়েছে। আপনি যদি 1/11-এর পরের কথা চিন্তা করেন যে কিভাবে সেই সরকারটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রশাসন থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত, এই গভর্নমেন্টের ওই 1/11-এর গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি লেজিটিমেসি, অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কোনো কারণে হোক তারা
এটা তাদের ইচ্ছা ছিল না, অথবা ওই ধরনের গভর্নমেন্টই গঠিত হয়নি। তো সহিংসতার জন্য যে নিজেদের মধ্যে যে সহিংসতা হচ্ছে, এটার জন্য ফ্যাসিস্টরা দায়ী, এটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। এটার জন্য হচ্ছে এক্সিস্টিং পলিটিক্যাল কালচার এবং এই গভর্নমেন্টের এই বিষয়গুলোর উপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারা। যেমন বাংলাদেশের যে চাঁদাবাজি সিন্ডিকেটগুলো হয়েছে, আপনি দেখেন যে বিএনপি থেকেই বলা হচ্ছে যে 7,000 মানুষকে বহিষ্কার করা হয়েছে। অনেকের এখন বহিষ্কার আদেশটা তুলে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে অপরাধটা ছোট, বলা হচ্ছে কিছু মিস ইনফরমেশন ছিল, যেমন ভাইয়ে ভাইয়ে মারামারি হয়েছে, ওটাকেও দেখানো হয়েছে, এরকম কিছু ছিল, সেটা বহিষ্কার আদেশ প্রত্যাহার হতেই পারে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু যারা প্রকৃতপক্ষে দোষী তাদের বিরুদ্ধে মানে পলিটিক্যাল পার্টিগুলো একটা ওপেন ঘোষণা দিয়েছিল, বিএনপি তারেক রহমান এটা ঘোষণা দিয়েছিল যে তাদেরকে ধরা হোক, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। গভর্নমেন্ট কিন্তু সেই অ্যাকশনে যায়নি, যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাটা ফুটে উঠেছে এবং এটার সূত্র ধরেই কিন্তু আপনার সহিংসতাটা বাড়ছে। জি, মার্জিয়া মমতাজ, আমার হাতে 30 সেকেন্ড সময় আছে, আপনি বলতে চাইলে শেষ যদি কোনো মন্তব্য থাকে। জি, আমাদের আসলে আকাঙ্ক্ষা নির্বাচন, আপনি যেটা বলছিলেন যে এখন পর্যন্ত ভয়াবহতম, এটা যেন নির্বাচন পর্যন্ত এটাই ভয়াবহতম হয়, এটা চাই। এবং সরকার যেন অন্তত এখন একটু রাশ টেনে ধরা উচিত। প্রশাসনের ওপরে আমার মনে হয় কিছুটা প্রভাব বিস্তার করা গেছে, আমরা দেখেছি যে রদবদলের মাধ্যমে একটু চেষ্টা করা হচ্ছে। তো আলটিমেটলি এটা রেজাল্ট যেন আমাদের ঘরে এসে পৌঁছায়, নইলে এই নির্বাচনটা সুন্দর না হলে আমরা 24-এর স্পিরিটটাকে ধরে রাখতে পারবো না। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার জন্য আবারও দোয়া রইল। খালেদা জিয়া কেমন নেত্রী, এটি আসলে খালেদা জিয়ার মুখ থেকে বলার চেয়েও আমরা পরিস্থিতি থেকে বিবেচনা করতে পারি। আমরা দীর্ঘ সময় দুই নেত্রী এভাবে দেখে এসেছি। আমাদের মিডিয়াগুলো, গণমাধ্যমগুলোও দুই নেত্রী লিখতে পছন্দ করতো, অথবা লেখাটা সহজ ছিল তেমন। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটিকে এক নেত্রীর মধ্যে যেতে দেখলাম এবং আরেক নেত্রীকে আমরা কি বলবো আমি জানি না। আমি ছোটোবেলায় যে প্যাট্রিয়ট কবিতাটি পড়েছিলাম, সেই কবিতার কথা মনে পড়ে। সেখান থেকে খালেদা জিয়ার জন্য আবারও দোয়া রইল, তিনি নিশ্চয়ই আল্লাহ তাকে সুস্থ করে ফিরিয়ে দেবেন। আর নির্বাচনের বিষয়ে সরকার আরও বেশি মনোযোগী হবে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড, তাদের যে তৎপরতা, সেটি আরও বৃদ্ধি পাবে। জামাত না বিএনপি না পলাতক আওয়ামী লীগ, সেটি কিন্তু বড় কথা না। বড় কথা হলো আগ্নেয়াস্ত্র যার হাতে, সে দুর্বৃত্ত, তাকে ধরতে হবে। এইটাই হলো একমাত্র কথা, এটাই হলো একমাত্র ওয়ান অ্যান্ড অনলি। এই দিকেই এগোতে হবে। শেষ করছি। ইস্পাহানী মির্জাপুর, 0 আওয়ার।